অভিযোগ ইউনুস মিয়া অনেক টাকা খরচ করে গোটা বাংলাদেশে একটা কিউ করিয়েছে, অর্থাৎ গোটা বাংলাদেশকে খেপিয়ে তুলেছেন যাতে শেখ হাসিনা আর সিংহাসনে না থাকে। বাংলাদেশ মিশনস কোয়াইটলি ড্রপ প্রেসিডেন্টস ইমেজ, অর্থাৎ প্রেসিডেন্টের যে ছবি সেই ছবি একের পর এক দূতাবাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু নো অফিসিয়াল রিটেন অর্ডার, কোনো লিখিত সরকারি অর্ডার নেই। তবে কেন বা কী কারণে রাষ্ট্রপতির ছবি সরানোর এই নির্দেশনা তা স্পষ্ট করে কেউ কিছু বলতে পারেননি। বলতে পারবেন কি করে, কারণ কোনো সরকারি রিটেন ডকুমেন্ট অর্থাৎ লিখিত কোনো বিজ্ঞপ্তি বা লিখিত কোনো নির্দেশ আসেনি। মোহাম্মদ ইউনুস তিনি জানেন তিনি অনির্বাচিত রাষ্ট্রপ্রধান, তিনি জানেন তাকে ক্ষমতায় টিকে থাকতে গেলে তাহলে এমন কিছু একটা অভাবনীয় পরিবর্তন আনতে হবে বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের যে কাঠামো, তাতে তিনি যাতে হয়ে ওঠেন প্রশ্নাতীত। অর্থাৎ জনগণ প্রত্যক্ষভাবে যাদের নির্বাচিত করবে তারা অবশ্যই ক্ষমতা থাকবে, কিন্তু পূর্ণ ক্ষমতায় থাকবে না, অর্থাৎ পূর্ণ মন্ত্রী হবে না। এবং তার পাশাপাশি কি হবে, তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হিসেবে থাকলেও রাষ্ট্রপতির মুখপেক্ষা হয়ে থাকতে হবে। প্রধানমন্ত্রী সবসময় রাষ্ট্রপতির কাছে আসতে পারবেন না, খলিলুর রহমানের মাধ্যমে আসবেন এবং খলিলুর রহমান হয়ে উঠবেন সমন্বয়ক এবং মোহাম্মদ ইউনুসের পর সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি। তাহলে কি এই মর্মে লন্ডনে কোনো আলোচনা হয়েছে? আলোচনা না হলেও কোনো ইশারা দিয়েছে? নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। আজকের রণক্ষেত্রের বিষয়টি ইউনুস মিয়ার প্ল্যান বি। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এই মুহূর্তে গুজবের বন্যা বইছে, যে যার মতো বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় ভাইরাল করে দিচ্ছে। আবার অন্যদিকে বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিকরা এবং সংবাদ মাধ্যম এই সময় চাপে আছে। কেন চাপে আছে? তার কারণ বাংলাদেশের অনির্বাচিত সরকার ইউনুস মিয়ার নেতৃত্বে বাংলাদেশের সব সংবাদ মাধ্যম, টেলিভিশন চ্যানেল অর্থাৎ খবরের কাগজ এবং তার পাশাপাশি বিভিন্ন ডিজিটাল মিডিয়া সবাইকে চাপে রেখেছে। সুতরাং কেউই চাইছেন না ঝুঁকি নিয়ে সত্য খবরটা প্রকাশ করতে। আপনারা তো দেখেছেন বাংলাদেশে একের পর এক সাংবাদিক তাদের কি হাল হয়েছে। আসলে বাংলাদেশে চলছে একটা ফ্যাসিস্ট সরকার। এখন ফ্যাসিস্ট সরকারের কেন্দ্রবিন্দু হচ্ছেন ইউনুস মিয়া। বিদেশের সাহায্য নিয়ে অভিযোগ ইউনুস মিয়া অনেক টাকা খরচ করে গোটা বাংলাদেশে একটা কিউ করিয়েছেন, অর্থাৎ গোটা বাংলাদেশকে খেপিয়ে তুলেছেন যাতে শেখ হাসিনা আর সিংহাসনে না থাকে। দেখুন, শেখ হাসিনা সরকার কি করেছে, তাতে জনরোষ কতটা ছিল, এগুলো অবশ্যই বিচার্য বিষয়। কিন্তু এটাও ঠিক যেভাবে সিংহাসনে বসে ইউনুস মিয়া একের পর এক বিরোধীদের কণ্ঠরোধ করেছে, একের পর এক সংখ্যালঘু হিন্দুদের খুন, ধর্ষণ, নির্যাতনের পরোক্ষে তিনি চালিকা শক্তি হয়ে উঠেছেন, তাতে গোটা পৃথিবীতে ইউনুস মিয়া তার ভাবমূর্তি আদৌ উজ্জ্বল হয়নি। আজকে আমরা আলোচনা করব ইউনুস মিয়ার প্ল্যান বি নিয়ে। ইউনুস মিয়ার প্ল্যান বি। এবার মুশকিল হচ্ছে প্ল্যান এটা কি যে আমরা বি নিয়ে আলোচনা করব। প্ল্যান এটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে একবার আপনাদের বিস্তারিতভাবে দেখিয়ে দিই। দেখুন, ভারতীয় গণমাধ্যম নয়, একেবারে বাংলাদেশের গণমাধ্যম এবং বাংলাদেশের বিখ্যাত দৈনিক এবং পত্রপত্রিকা স্বীকৃত যারা, তাদেরকেই আমরা উদ্ধৃত করব। প্রথমেই ঢাকা ট্রিবিউন। নো ওয়ার্ল্ড অর্ডার, yet no portrait. Bangladesh missions quietly drop president's image. No official written order was issued by the foreign ministry.
No official written order was issued by foreign ministry. কোনো অর্ডার হয়নি, নো অর্ডার, নো ইয়েট নো পোর্ট্রেট, কোনো ছবি রাখা যাবে না। বাংলাদেশ মিশনস কোয়াইটলি ড্রপ প্রেসিডেন্টস ইমেজ, অর্থাৎ প্রেসিডেন্টের যে ছবি সেই ছবি একের পর এক দূতাবাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু নো অফিসিয়াল রিটেন অর্ডার, কোনো লিখিত সরকারি অর্ডার নেই, ওয়াজ ইস্যুড বাই দ্য ফরেন মিনিস্ট্রি, অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর বলুন, পররাষ্ট্র মন্ত্রক বলুন, অথবা বাংলাদেশের বৈদেশিক মন্ত্রীর দপ্তর বলুন। Though there had been no written official instruction as such from Ministry of Foreign Affairs for the removal of President Mohammad Shahabuddin's portrait, Bangladesh missions abroad are maintaining a policy of zero portrait for months, officials said on Sunday. গত রবিবার একের পর এক জায়গায় নির্দেশ চলে আসে, অর্থাৎ সেই নির্দেশ মোতাবেক রাষ্ট্রপতি অর্থাৎ বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন তার ছবি নামিয়ে ফেলে। লিখিত কোনো অর্ডার নেই। বিদেশে বাংলাদেশের অবশিষ্ট কয়েকটি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ কে বলছে? প্রথম আলো। প্রথম আলো আপনারা জানেন বাংলাদেশের প্রথম শ্রেণীর দৈনিক, তারা লিখছেন। কূটনৈতিক প্রতিবেদক, বিদেশে বাংলাদেশের অবশিষ্ট যেসব মিশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি রয়েছে তা সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। গত শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেশ কয়েকটি মিশনে টেলিফোনে এই নির্দেশ দেওয়া হয়েছে, কোনো লিখিত নয়, টেলিফোনে অর্থাৎ ফোনে এই নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানান। গত শুক্রবার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বিশ্বের বিভিন্ন অঞ্চলে কর্মরত কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে ফোন করেন। ঢাকা থেকে বিদেশে বাংলাদেশের নির্ধারিত কয়েকজন কূটনীতিককে নিজেদের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে নিতে ফোনে নির্দেশ দেওয়া হয়। অন্য মিশন উপমিশন থেকে ছবি সরানোর জন্য অন্যদের জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ বলা হয়েছে আপনারা তো ছবি সরাবেনই, আপনাদের অধীনে যে উপমিশন রয়েছে বা অন্যান্য জায়গায় যে সমস্ত আপনাদের অধীনে অফিস রয়েছে সেখান থেকেও সরিয়ে ফেলুন, এই নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই খবরটি প্রথম আলো এবং ঢাকা ট্রিবিউন সহ বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবরটা চলে এসছে। বিবিসি নিউজ বাংলা, দিনভর নানা গুঞ্জন, যে কারণে বিভিন্ন দূতাবাস থেকে সরানো হচ্ছে রাষ্ট্রপতির ছবি। বিদেশে অবস্থিত বিদেশি দূতাবাস ও কনসুলেট অফিস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই নির্দেশ পাওয়ার পর এরই মধ্যে কয়েকটি দেশে বাংলাদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে দেওয়া হয়েছে। তবে কেন বা কী কারণে রাষ্ট্রপতির ছবি সরানোর এই নির্দেশনা তা স্পষ্ট করে কেউ কিছু বলতে পারেননি। বলতে পারবেন কি করে? কারণ কোনো সরকারি রিটন ডকুমেন্ট অর্থাৎ লিখিত কোনো বিজ্ঞপ্তি বা লিখিত কোনো নির্দেশ আসেনি। বেশ কয়েকটি দেশের বাংলাদেশি দূতাবাসের সঙ্গে কথা বলেছে বিবিসি বাংলা। সেগুলির মধ্যে কোনো কোনো দূতাবাসে সরকারের মৌখিক নির্দেশ পেয়েছে, কোনোটি সেই নির্দেশও পায়নি। অর্থাৎ আপনারা জানেন যে গোটা পৃথিবীতে যে কোনো দূতাবাসে সেই দেশের রাষ্ট্রপতির ছবি থাকে, এখানে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশ মিশন থেকে সরানো হলেও রোববার ঢাকার ফরেন সার্ভিস একাডেমির লাউঞ্জে রাষ্ট্রপতির ছবিটি দেখা যায়। বিবিসি আরেকটি খবরে জানাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে সরিয়ে ফেলা হলেও ফরেন সার্ভিস একাডেমির লাউঞ্জে কিন্তু এখনও রাষ্ট্রপতির ছবি রয়েছে। সরকারি দপ্তর থেকে রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে ধোঁয়াশা। বাংলাদেশের বিভিন্ন সরকারি দপ্তর ও বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলা নিয়ে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। তিনি জানিয়েছেন ছবি সরানোর বিষয়ে লিখিত কোনো নির্দেশনা কোনো দপ্তর থেকে কিংবা মিশনকে দেওয়া হয়নি। তবে এই বক্তব্যে একটি নতুন ধোঁয়াশার জন্ম দিয়েছে, কেননা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের মৌখিক নির্দেশনা
নির্দেশনার আলোকে বিদেশে বাংলাদেশের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়েছে, এ বিষয়ে কোনো লিখিত নির্দেশনা জারি করা হয়নি। এই মৌখিক নির্দেশনার পরই বিভিন্ন দূতাবাস ও কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার খবর ছড়িয়ে পড়ে। কোথাকার খবর? দিনাজপুর টিভি, এটা তাদের খবর, তাদের ডিজিটাল মাধ্যমে এই খবরটি তারা দিয়েছেন। আর এইখানে খুব গুরুত্বপূর্ণ বিবিসিরই খবর, বিবিসি নিউজের খবর কি? বিবিসি নিউজ বাংলায় লিখছেন, বিদেশি মিশন থেকে সরানো হলেও রোববার ঢাকার ফরেন সার্ভিস একাডেমির লাউঞ্জে রাষ্ট্রপতির ছবি দেখা যায়। তার মানে সরকার লিখিত যেহেতু কোনো নির্দেশ দিচ্ছে না এবং যেহেতু রাষ্ট্রপতির ছবি রয়েছে বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে রাষ্ট্রপতির ছবি সরানোর ঝুঁকি নেয়নি। কিন্তু মৌখিক নির্দেশে অর্থাৎ কেউ দায়ভার গ্রহণ করবে না, একের পর এক জায়গায় রাষ্ট্রপতির ছবি সরিয়ে দেওয়া হচ্ছে গোটা পৃথিবী জুড়ে, যেখানে বাংলাদেশের হাই কমিশন আছে, যেখানে বাংলাদেশের অ্যাম্বাসি আছে, যেখানে উপমিশন রয়েছে, সমস্ত জায়গায় সরিয়ে দেওয়া হচ্ছে। আর এই নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই গুঞ্জন? এই গুঞ্জনের পেছনে কি? একটা ছবি সরানো, সেই ছবি সরানো এত গুরুত্বপূর্ণ, এত তাৎপর্যপূর্ণ কেন? দেখুন, 24updatenews.com বাংলাদেশেরই, সেখানকার রাজনৈতিক ডেস্ক থেকে একজন সিনিয়র রিপোর্টার মোহাম্মদ রাজিব আলী লিখছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী, ইউনূস রাষ্ট্রপতি, জাতীয় সরকারের নতুন হিসেব। একেবারে পরিষ্কার লিখে দিয়েছেন। তার মানে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে, সেখানে মোহাম্মদ ইউনূস বসবেন, আর তারেক রহমান অর্থাৎ বিএনপির তিনি হবে প্রধানমন্ত্রী। তাহলে কি এই মর্মে লন্ডনে কোনো আলোচনা হয়েছে? আলোচনা না হলেও কোনো ইশারা দিয়েছে? কে ইশারা দেবেন? অবশ্যই ইউনূস মিয়া ইশারা দেবেন। কিন্তু তাতে কি বিএনপি পুরোপুরি মেনে নিচ্ছে? এ নিয়ে অনেক প্রশ্ন, অনেক জল্পনা রয়েছে। রাজনীতির দাবার বোর্ডে আবার নড়ে চড়ে বসেছে গুটি। শুরু হয়ে গেছে এক খেলা, যার প্রত্যক্ষ ঘোষণা না থাকলেও পরোক্ষ ইঙ্গিতে বোঝা যাচ্ছে জাতীয় সরকার গঠনের প্রস্তুতি অনেকটাই এগিয়েছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সম্প্রতি এক আলোচনায় উত্থাপিত হয় একটি বিস্ফোরক প্রস্তাব, যেখানে ভবিষ্যতের সরকার কাঠামো ও নেতৃত্ব সম্পর্কে বিশদভাবে ধারণা দেওয়া হয়। বিস্ময়কর প্রস্তাবনায় কারা কোথায়? প্রস্তাব অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবে জাতীয় সরকারের প্রধানমন্ত্রী, অর্থাৎ তারেক রহমান হবেন, তিনি প্রধানমন্ত্রী হবেন। তার ডান হাত হিসেবে থাকবেন জামায়াতে ইসলামের ডক্টর আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পাবেন। অর্থাৎ জামায়াতে ইসলামের ডাক্তার শফিকুর রহমান তিনি হবেন উপপ্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি আসনে বসানো হবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। উপরাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন সুশাসন আন্দোলনের বিশিষ্ট চিন্তাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধি ডক্টর বদিউল আলম মজুমদার। অনুপাতে দায়িত্বভাগ নেই মন্ত্রীপদ। ঘোষিত খসড়া অনুযায়ী সরকার গঠনের ক্ষেত্রে দলভিত্তিক ক্ষমতা বন্টন হবে আনুপাতিক হারে। সেখানে বোঝা যাচ্ছে, মানে এখনো পর্যন্ত যা সম্ভাবনা লেখা হচ্ছে, দাবি করা হচ্ছে, বিএনপি পাবে 25%, জামায়াতে ইসলামী পাবে 20%, এনসিপি পাবে 15%, ইসলামী আন্দোলন তারা পাবে 5%। বিশেষ গুরুত্বপূর্ণ যেমন ইউনূস, বদিউল আলম মজুমদার এরা 10% এবং বাকির যে সমস্ত দল থাকবে তারা 25% পাবে। অর্থাৎ এইভাবে ভাগ হলে সবচেয়ে সুবিধা হবে কার? রাষ্ট্রপতি হলে সবচেয়ে সুবিধা হবে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নয়, প্রধানমন্ত্রীর ওপরে এসে বসবেন রাষ্ট্রপতি এবং সংবিধান পরিবর্তন করে রাষ্ট্রপতির ক্ষমতা অনেকটাই বাড়িয়ে নেওয়া হবে। আর তাই জন্যে নির্বাচনে না দাঁড়িয়ে এখন যেমন তিনি অনির্বাচিত রাষ্ট্রপ্রধান, তখন তিনি রাষ্ট্রপতির পদে বসবেন এবং বহাল তবিয়তে সিংহাসনে বসে থাকবেন। বিশেষ দিকটি হলো এই সরকারে কোনো মন্ত্রী থাকবে না, সবাই হবেন প্রতিমন্ত্রী, উপমন্ত্রী। ভাবুন, গণতন্ত্রকে শেষ করে দেওয়া হবে, সেখানে সবাই উপমন্ত্রী থাকবে, কেউ কিন্তু মন্ত্রী হবে না, পূর্ণ মন্ত্রী হবে না। মূল ক্ষমতা থাকবে উপদেষ্টাদের হাতে এবং রাষ্ট্রপতির অধীনে চলবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। অর্থাৎ প্রধানমন্ত্রীর নীতি নির্ধারকদের ছায়ার তলা থেকে কাজ করবেন, যা বর্তমানের সংবিধান কাঠামো থেকে এক বড় ধরনের বিচ্যুতি। সত্যি তো বিচ্যুতি। অর্থাৎ জনগণ প্রত্যক্ষভাবে যাদের নির্বাচিত করবে তারা অবশ্যই ক্ষমতা থাকবে, কিন্তু পূর্ণ ক্ষমতায় থাকবে না, অর্থাৎ পূর্ণ মন্ত্রী হবে না। এবং তার পাশাপাশি কি হবে? তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হিসেবে থাকলেও রাষ্ট্রপতির মুখাপেক্ষা হয়ে থাকতে হবে এবং রাষ্ট্রপতির যারা উপদেষ্টা থাকবে, যারা সমন্বয়ক থাকবে, তারা খুব ক্ষমতাশালী হয়ে উঠবেন, তারাই চালিকা শক্তি হয়ে উঠবেন। আর তাদের
প্রাণভোমরা সবসময় কার হাতে থাকবে? রাষ্ট্রপতির ওপর থাকবে। অর্থাৎ কোনো উপদেষ্টা যদি স্বাধীনভাবে দেশের কল্যাণের জন্য এমন কোনো কাজ করতে যান যাতে রাষ্ট্রপতির না পছন্দ, অর্থাৎ মনের কোনো রকম সায় নেই, তাহলে তিনি যখন তখন সেই উপদেষ্টাকে সরিয়ে দিতে পারবে। এবং গণতন্ত্রের যদি এই ধরনের একটা বিষয় উঠে আসে, তাহলে কি হবে? কোনো প্রতিমন্ত্রী, কোনো উপমন্ত্রী, তারা কতটুকু শক্তিশালী? পূর্ণমন্ত্রী নেই। সুতরাং সব মিলে একটা ভজঘট হবে। আরেকটা কথা আপনাদের বলে রাখি, একইভাবে ফরাসি দেশে আমরা জানি আনুপাতিক হারে ক্ষমতা বন্টন হয়, কিন্তু ফরাসি দেশের সঙ্গে এখানে তফাৎ হচ্ছে তারাই সেখানে সর্বময় কর্তা। কিন্তু এখানে এমনভাবে ভাগ করে দেওয়া হবে যে কোনো দলই, রাষ্ট্রপতি ছাড়া কোনো দলই মূল দেশটার, এমনকি প্রধানমন্ত্রীও সেই জায়গাটা পাবে না যাতে রাশ ধরতে পারে। অনেকে বলছেন এটাই হচ্ছে প্ল্যান বি। অর্থাৎ যেহেতু নির্বাচন আর কতদিন টেনে নিয়ে যাবেন, যদিও যে নির্ধারিত সময় নির্বাচন হবেন বলেছে মোহাম্মদ ইউনূস, অনেকে বলছেন হবে না, কিন্তু এই টানতে টানতেও তো ক্লান্ত হয়ে পড়ছে ইউনূসের পেটোয়া লোকেরা। সুতরাং এটা হচ্ছে প্ল্যান বি। এবার আপনাদের জানিয়ে রাখি, খলিলুর রহমান তিনি একটা খুব গুরুত্বপূর্ণ পদে থাকবেন, যদিও তিনি কিন্তু ডাহা ফেল করেছেন। তার কারণ বাংলাদেশের সেনাপ্রধান যখন রুশ দেশে গিয়েছিলেন, ঠিক সেই সময় কিন্তু তাকে বসিয়ে দেওয়া হয়েছিল। তিনি চেষ্টা করেছিলেন সেনাবাহিনীর মধ্যে একটা ফ্র্যাকশনকে নিয়ে, একটা অংশকে নিয়ে সেনাপ্রধানের বিরুদ্ধে একটা বেশ বড় সড়ো একটা সংগঠন করে ফেলবেন সংগঠনের মধ্যে, এবং তারপর সেনাপ্রধানকে পদচ্যুত করে দেবেন। কিন্তু সেটা করতে পারেননি খলিলুর রহমান। খলিলুর রহমান করতে পারেননি। সেই খলিলুর রহমান, অনেকে বলেন, দেখুন কিছু কিছু জিনিস প্রকাশ্যে বলাটা উচিত না, তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক বিলাস ব্যাসন, তার অনেক বিদেশের গোপন কথা এবং তার সঙ্গে শরিক ছিলেন খলিলুর রহমান, তার ব্যক্তিগত অনেক কিছু জানেন। সেই জন্য খলিলুর রহমানকে কখনোই সরাতে পারবেন না, এবং সেই জন্য তাকে কোঅর্ডিনেটর অফ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার বাংলাদেশ করে দেওয়া হবে। অর্থাৎ প্রধানমন্ত্রী সবসময় রাষ্ট্রপতির কাছে আসতে পারবেন না, খলিলুর রহমানের মাধ্যমে আসবেন, এবং খলিলুর রহমান হয়ে উঠবেন সমন্বয়ক এবং মোহাম্মদ ইউনূসের পর সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি। Khalilur Rahman has been made the coordinator between the President and Prime Minister in Bangladesh. Rahman is prominent diplomat and experienced administrator, and now he will be in charge of the ensuring effective communication and coordination between the President and the Prime Minister. অর্থাৎ প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার তাদের মধ্যে কোঅর্ডিনেশন করবেন। এক কথায় তিনি হয়ে উঠবেন চেলাদের মধ্যে মহা চেলা, অর্থাৎ ইউনূস মিয়ার চেলুয়া। এইগুলো কিন্তু সব ভাইরাল হচ্ছে। এগুলো কি সত্যতা আছে? আবার সত্যতা নেই, এটাও কেউ জোর দিয়ে বলতে পারবে না। আসলে এখন জল মাপা হচ্ছে। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে বিভিন্ন জায়গায় ইউনূস মিয়া দারুণ চালাচ্ছেন, ইউনূস মিয়ার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ইউনূস মিয়ার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি নাকি ক্রমশ ঊর্ধ্বমুখী, এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে প্রচার করা হচ্ছে। বাংলাদেশের একটি মিডিয়া, আপনারা সবাই জানেন, সেই মিডিয়াটি পরীক্ষা করে দেখে বেশিরভাগ জায়গায় প্রমোট করানো হচ্ছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার প্রমোশন চলছে। আপনারা এর আগে দেখেছেন যে একটা সময় ছিল যে নাহিদ, মোহাম্মদ ইউনূসের অর্থাৎ ইউনূস মিয়ার আরেকজন চেলুয়া, তরুণ চেলুয়া, সে নাহিদ, এনসিপির নাহিদ এসে বলেছিল কি যে মুখ গোমড়া করে বসে আছে মোহাম্মদ ইউনূস, এইভাবে কাজ করা যায় না। কেন বলেছিলেন? তার কারণ সেনাপ্রধান একটা ঝাপটা দিয়েছিলেন, বলেছিলেন না এইভাবে হয় না, পুলিশের কাজ করবে, প্রশাসনের কাজ করবে, কতদিন আর সেনাবাহিনী সামলাবে? সেনাবাহিনীর আসল কাজ তো দেশকে রক্ষা করা, সেনাবাহিনীকে আবার ব্যারাকে ফিরে যেতে হবে। এবং তিনি একটা সতর্ক বার্তা দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছেন, অনির্বাচিত রাষ্ট্রপ্রধানকে দিয়েছিলেন। বলেছিলেন যে আপনাকে নির্বাচন করাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। আর সেই শুনে গাল ফুলে গেল ইউনূস মিয়া, তিনি প্রাসাদে বসে আছেন। নাহিদকে পাঠিয়ে দিলেন সাংবাদিকদের বলতে যে না, এরকম করলে প্রধান উপদেষ্টার পদ থেকে তিনি পদত্যাগ করবেন। এখন প্রশ্ন হচ্ছে তিনি তো পদত্যাগ করেননি,
তিনি আসলে জল মাপছিলেন, তিনি মাঝে মাঝে জল মাপেন। দেখুন, তিনি এটা তো মানতে হবে যে তিনি পড়াশোনা করা মানুষ, রিসার্চ মেথোডোলজিটা তো বোঝেন, এবং তিনি রিসার্চ মেথোডোলজিটা বোঝেন বলেই গ্রামীণ ব্যাংক এবং গরিবের চোখের জল, রক্ত, সে থেকেই তো তিনি বড়লোক হয়েছেন, বিদেশে বিলাস বৈভবে জীবনযাপন করেছেন। তিনি জানেন কোনো একটা পরিকল্পনা করার আগে সেটাকে বারবার টেস্ট করতে হয়, মানে ওয়েল টেস্টেড নাকি, যুদ্ধের অস্ত্র যেমন টেস্ট করা হয়, এগুলো অনেকে বলছেন তিনি টেস্ট করছেন, তিনি মেপে দেখছেন, জল মাপার চেষ্টা করছেন। তার কারণ মোহাম্মদ ইউনূস তিনি জানেন তিনি অনির্বাচিত রাষ্ট্রপ্রধান, তিনি জানেন তাকে ক্ষমতায় টিকে থাকতে গেলে তাহলে এমন কিছু একটা অভাবনীয় পরিবর্তন আনতে হবে বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের যে কাঠামো, তাতে তিনি যাতে হয়ে ওঠেন প্রশ্নাতীত। এখন প্রশ্ন হচ্ছে, এই সবই জল মাপা চলছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তারা কি রাজি হবে? তারা কি মোহাম্মদ ইউনূসের অর্থাৎ ইউনূস মিয়ার হ্যাঁতে হ্যাঁ মেলাবেন, নাকি তারা ক্রমশ দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছেন? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন।